BJP hapango haste tai hakotorni berirok satok pitok khlaijakmani patimung terek taibo bangi tongo abono kasuna bagai Omar Stalni neijichuku salmaribo kaso kotorma khadmung lognani thangi tongo Mohila Congressni bokhaktei tangshlo koktuma thumnai rogni panda khlaiei saklaikha Congressni khukphang Probir Chakraborty Osolo Probir Chakraborty saikna rakha BJP hapang tongkosong lokorongni bustango salangmani tongo Montri Bokrok Narendra Modini tifangbai haste tai hakotorni berirokno bai thangyakongbai basatani samung khlai tongo BJP hapang salbruk berirokno bai thangyakongbai basnani bagai fan boxni tongo fiaba BJP hapango haste tai hakotoni berirok jetekhe satok pitok khlaijagai tongkha abo tabuk taibo terek bangai tongo nei kok siljamung siljakha Congressni khukphang Probir Chakraborty abono riksawi tei abono kasnani bagai Omar Stalni neijijuku salmario kotorma khaduma phunukjaknai Mohila Congressni bukhaktei hne koktuma thumnaruni panda khlai saklaijakha tangsalo আমরা প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে একটু বিশেষ কারণে আমরা প্রদেশ কংগ্রেস সহ মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ আমরা এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের এই সম্মেলনে মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য রাজ্য এবং জেলা মহিলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ওনাদের আজকে রাজ্য স্তরীয় কমিটি একটা মিটিংও হয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুসারে তাদের গৃহীত কর্মসূচি রাজ্যের রূপায়িত করার ক্ষেত্রে এই সম্পর্কিত বিষয়ে অবহিত করবেন। আমরা প্রদেশ কংগ্রেস থেকে এর সাথে কিছু বিষয় যুক্ত করতে চাইছি। আমরা ইতিমধ্যে একটা প্রেস নোট আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। যদি কেউ পেয়ে না থাকে তাহলে আমরা সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আমাদের থেকে সংগ্রহ করব। এতে আমরা মোটামুটি যে বিষয়গুলিকে সময় প্রাসঙ্গিক বলে তুলে ধরেছি এগুলি হচ্ছে একটা ধারণা সারা দেশে এবং আমাদের রাজ্যে দেওয়ার চেষ্টা হচ্ছে যে মোদিজি আসার পর সারা দেশের মানুষ তো বিকশিত হচ্ছে, সর্বাধিক বিকশিত হচ্ছে মহিলা, তাদের ক্ষমতায়ন সশক্তিকরণ এসব যেমনভাবে উপস্থিত করা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সরকারি প্রচারতন্ত্রে এ থেকে বোঝা যায় যে মহিলারা একটা বলা যায় খুব অভাবনীয় উন্নতি সাধন করে চলেছে। এক্ষেত্রে আমি ছোট্ট কয়েকটা উদাহরণ শুধু দিতে চাই। আমি আমার কথা 2024 সালে ন্যাশনাল ক্রাইম ব্যুরো তাদের যে একটা রিপোর্ট, সেই রিপোর্টে দেখা গেছে, আমি সব বলতে গেলে তো অনেকটা সময় নেবে, আমি জানছি না, ইউপিএ সরকারের সময় অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় দেশে নারী এবং শিশু কন্যা তাদেরকে কেন্দ্র করে যে নানা ধরনের অপরাধ, সেই অপরাধের সংখ্যা শতকরা হিসাবে 28% বেড়ে গেছে। এতে দেখা গেছে প্রতি ঘন্টায়
50টি নারী ঘটিত অপরাধ দেশে সংঘটিত হচ্ছে প্রতিদিন। গড়ে এই সময়ে মোদীজির শাসনকালে 88 জন করে নারী ধর্ষিতা বা গণধর্ষিতা হচ্ছে। এবং এতে উল্লেখ করার মতো 11টা ক্ষেত্রে হচ্ছে আদিবাসী না হতো। সারা দেশের এই চিত্রের মধ্যে আমাদের রাজ্যে নানা কথা বলা হচ্ছে, অথচ নারী ঘটিত অপরাধ জড়িত যে সমস্ত রাজ্যগুলি সবচাইতে বেশি এগিয়ে আছে তার মধ্যে আমাদের রাজ্য আছে। সামগ্রিক তথ্য আমি বিভিন্ন সময় তুলে ধরেছি, আমাদের দলের তরফ থেকে, মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। আমি শুধু ফেব্রুয়ারি মাসে আমি যদি ফেব্রুয়ারি মাসের 1 থেকে 15 মার্চ পর্যন্ত রাজ্যে 4টা শিশু কন্যা সহ 5 বছর বয়সী শিশু কন্যা, 4টা ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হয়েছে, 5টি শ্লীলতাহানির ঘটনা লিপিবদ্ধ হয়েছে। নারী পাচার আমাদের সারা দেশে ব্যাপকভাবে বেড়েছে। দেশের প্রভাবশালী একটা অংশ এর সাথে যুক্ত, আন্তর্জাতিক পাচার চক্রের সাথে যুক্ত হচ্ছে। দেশের মহিলারা পাচার হয়ে যাচ্ছে অথবা নিখোঁজ হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে গত 7 বছরে প্রতি বছর এখন পর্যন্ত পাচার বা নিখোঁজ হয়ে যাওয়া মহিলার সংখ্যা হচ্ছে 8। মহিলা সশক্তিকরণের কথা মোদীজি নানা সময়ে ক্ষমতাসীন হয়ে বলেছে যে মোদীজি দেশ রক্ষার কাজে মহিলাদের নিয়োজিত করবে। আধা সামরিক ক্ষেত্রে 33% সংরক্ষণ চালু করবে। সেই জায়গাতে গত আন্তর্জাতিক নারী বর্ষে মোদীজি তো গিমিক দিতেই উনি বলা যায় পছন্দ করেন এবং এতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আন্তর্জাতিক নারী দিবসে গত 8 মার্চ হলো গুজরাটে কেন্দ্রীয় স্তরে সরকারি প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে মোদীজিকে কেন্দ্র করে যত সিকিউরিটি ছিল সকলে ছিল না ভালো কথা। এতে আবার কোনো আপত্তির কিছু মহিলা কংগ্রেস আপত্তি হয়েছে যে যেখানে বলা হয়েছিল শতকরা 33% সংরক্ষণ, এতে প্রকৃত সংরক্ষণের অবস্থা হচ্ছে এখন পর্যন্ত যে বাড়ি হচ্ছে এটা হচ্ছে 4.37%। কোন ক্ষেত্রে কত আমি বলে বারাক্রান্ত করতে চাই না, এটা লিখিত আছে, আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর যদি প্রয়োজন হয় আপনারা যদি সুযোগ দেন, সম্মানে আছে যে সেখানে উল্লেখ করবে। আমাদের মহিলা সশক্তিকরণের আরেকটা জায়গা, আমাদের দেশে বিভিন্ন প্রকল্প, সামাজিক প্রকল্পগুলির রূপায়ণের জন্য সেখানে কর্মরত মহিলা আছে। প্রায় 1 কোটি সামাজিক প্রকল্পগুলি রূপায়িত করার জন্য গোটা দেশে 1 কোটি মানুষ কর্মরত। তার মধ্যে 95% হচ্ছে মহিলা। অনেক ক্ষেত্রে আছে, আমি শুধু কয়েকটা ক্ষেত্রের কথা উল্লেখ করি, যেগুলো হচ্ছে অঙ্গনওয়াড়ি, সহায়তা কর্মী, আশা, মিড ডে মিল, এছাড়া স্বাস্থ্যক্ষেত্র সহ স্বাস্থ্যক্ষেত্র, ডুয়েট, এই সমস্ত নানা সাফাই ক্ষেত্র, এই সমস্ত নানা ক্ষেত্রে মহিলারা একটা ভালো সংখ্যায় কাজ করে। সেখানে 1 কোটি মহিলারা কাজ করে, তারা ন্যূনতম মজুরি পায়। যে মজুরি বৃদ্ধির জন্য লড়াই সংগ্রাম সারা দেশে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে, কিন্তু মোদীজির যেমন টনক পাচ্ছে না, রাজ্য সরকারের টনক পাচ্ছে না। আমি আমরা সব উদাহরণ দিতে চাই না। আমাদের মিড ডে মিল, আমাদের রাজ্যে একজন মহিলা শ্রমিক মাসে মাত্র উপার্জন করে 2,500 টাকা। এও 10 মাস বেতন পায়, 2 মাস বেতন পায়। শুধু কর্ণাটক আর হিমাচল প্রদেশ, কর্ণাটকে পায় ন্যূনতম মিড ডে মিলে পায় 3,750 টাকা, আর হিমাচল প্রদেশে পায় 3,500 টাকা।
আর মোদি আমাদের ত্রিপুরা তো নানা গর্বের কথা বলে, আর মোদি যে রাজ্য নিয়ে সবচাইতে বেশি গর্ব করে, গুজরাটে এই প্রকল্পের মহিলা কর্মীরা পায় আমাদের রাজ্যের মতো 2,500 আশার ক্ষেত্রে 28টা বিষয় নিয়ে তাদের কাজ করতে হয়, কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু তাদের কোনো স্থায়ী মজুরি বা ভাতা বা কিছু নেই। এরা সর্বসাকুল্যে আশা এবং আপনার মিড ডে মিল মিলিয়ে প্রায় 19,000-এর বেশি আমাদের রাজ্যে মহিলা আছে। আশারা তারা পায় কত সর্বসাকুল্যে মাসে তাদের হয়তো সবচেয়ে বেশি রোজগার করে হয় 3,000 টাকা। এই হচ্ছে তাদের অবস্থা। সেখানে বলা হচ্ছে যে মহিলারা তারা স্বাবলম্বী হয়ে গেছে, সশক্তিকরণ করা হয়েছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে সময় চেয়ে নিয়ে করতে চাই। আমাদের যেখানে যাবেন দেখা যাবে লাখপতি দিদির গল্প শুনিয়ে ফ্ল্যাক্স ব্যানার হোল্ডিং করা হচ্ছে। লাখপতি কত 91,871 জন লাখপতি, 53,663টি স্বসহায়ক দল, যাদের সদস্য সংখ্যা 4,84,000। আমি বলতে চাই এই লাখপতি দিদি যাদের কথা বলা হচ্ছে তাকে এটা উপার্জন করেছে না ঋণ? সবটাই হচ্ছে ঋণ। স্বসহায়ক দলগুলিকে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ঋণ দেওয়া হচ্ছে। আমাদের দেশ এবং রাজ্যে, দেশের কথা বলে সময় নিতে চাই না, রাজ্যে ঋণ নিতে বাধ্য হচ্ছে মহিলা। নানা স্বসহায়ক দল বলুন, মাইক্রো ফাইন্যান্স বলুন, নানা ক্ষেত্র থেকে সংসার চালানোর জন্য মহিলারা ঋণ নিতে বাধ্য হচ্ছে। এই একটা ঋণ, সেই ঋণের কিস্তি দেওয়ার জন্য, ঋণ শোধ করার জন্য আরেকটা ঋণ নিতে হচ্ছে। আমি সেই সম্পর্কে বলতে চাই না, আমি শুধু বলতে চাই রিজার্ভ ব্যাংক আর নীতি আয়োগ এই যে মার্চ মাসের প্রথম সপ্তাহে যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টটা বড় ভয়ঙ্কর সারা দেশের জন্য। সারা দেশে ঋণের জালে জড়িয়ে যাওয়া মহিলারা ঋণের হাত থেকে বাঁচার জন্য তারা যে ব্যাংকের খুব নেমে এসেছে, সম্পত্তি খুব করে নেবে, এই সমস্ত ক্ষেত্রগুলি থেকে বাঁচার জন্য এবং সংসার পরিচালনা করার জন্য তারা স্বর্ণ ঋণ নিতে বাধ্য হচ্ছে। এই গত 5 বছরে, মোদির যমুনায় 5 বছরে স্বর্ণ ঋণ গ্রহণকারী মহিলার সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গেছে। বর্তমানে আমাদের দেশে 4 কোটি মহিলা সেখানে ঋণগ্রস্ত হয়ে গেছে। এর মধ্যে 40% হচ্ছে নীতি আয়োগ, যেটা মোদিজির সবচেয়ে বিশ্বস্ত সংস্থা। নীতি আয়োগের কথা হচ্ছে 40% মহিলা স্বর্ণ ঋণে আবদ্ধ হয়ে গেছে। সারা দেশের ভয়ঙ্কর অবস্থা। আমাদের রাজ্যে গল্প শোনানো হচ্ছে মহিলাদের প্রকৃত অবস্থাটা কি। মেয়েদের যান গ্রামে, যেখানে যাবেন সেখানে দেখবেন কি একটা সপ্তাহে একটা দিন আছে, সেখানে কিস্তি দেওয়ার জন্য মহিলাদের মাথা খারাপ হয়ে যায় কিস্তির টাকা দেওয়ার জন্য। দেখেছেন তো সম্প্রতি 2 মাস বা 3 মাস আগে বিশালগড়ের কাছে সব আমি ভালো করতে পারি, বিশালগড়ের কাছেই হবে এক মহিলাকে সেখানে ওই স্বসহায়ক গোষ্ঠী ঋণের টাকা, যে নির্ধারিত টাকা সময় মতো দিতে না পারার দরুন ওনাকে মেরে, বিজেপিরই কিছু কার্যকর্তা, উনিও বিজেপির কার্যকর্তা, ওনাকে মেরে মাথার চুল কাটিয়ে দিয়েছে। এই একটা ভয়ঙ্কর অবস্থা সারা। আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় মুখপাত্র শ্রী প্রবীর কুমার চক্রবর্তীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তৎসঙ্গে আমার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা এতক্ষণ বিশদভাবে শুনেছি ত্রিপুরা রাজ্য তথা সারা ভারতবর্ষে মহিলাদের যে সশক্তিকরণের কথা বলা হয়েছে, সেটা কীভাবে প্রতিফলিত হচ্ছে এই বর্তমান ডবল ইঞ্জিনের সরকারের, সেটা এতক্ষণ ধরে আপনারা জেনেছেন এবং আপনারা প্রতিনিয়তই
সংবাদ মাধ্যমের দ্বারা আমরাও জানতে পারি কোথায় কী হচ্ছে। ত্রিপুরা রাজ্যে যেভাবে মহিলাদের উপর একের পর এক অত্যাচার এবং ধর্ষণ, গণধর্ষণ সংগঠিত ঘটে যাচ্ছে, তাতে ত্রিপুরার প্রশাসন তথা রাজ্য সরকার নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রেও দেখা গেছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি মণিপুর যেভাবে 2 বছর যাবৎ চলছে সেদিকে যেমন মুখ ফিরে তাকাচ্ছেন না এবং যাওয়ার সময় পাচ্ছেন না, নীরব ভূমিকা অবলম্বন করেছেন, সেভাবে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও ডবল ইঞ্জিনের সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর মুখ বুজে সব কিছু নীরবে সহ্য করছে এবং বিজেপির কার্যকর্তারাই বিভিন্নভাবে নারী ঘটিত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তৎসঙ্গে এখানে গ্রেফতার বা শাস্তির কোনো ব্যবস্থা তারা গ্রহণ করছে না এবং পুলিশও তাদের দলদাসের মতোই তাদের ভূমিকা নিয়ে রেখেছে এবং আমাদের মহিলারা ত্রিপুরা রাজ্যে যে অবস্থা আছে সেটা সারা ত্রিপুরাবাসী এটা জানেন। আর বিগত দিনে আমাদের যে ইউপিএ সরকার ছিল সেই সময়ে রাজ্যসভাতে প্রথম মহিলা সংরক্ষণ বিলের ব্যাপারে 33% মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছিল, কিন্তু ওই সময়ে আমাদের যে বিরোধী দলে ছিলেন ওরা এই 33% মহিলা সংরক্ষণ বিলের ব্যাপারে তারা সবসময় বাধাপ্রাপ্ত হয়েছে এই বিল এবং লোকসভায় আমাদের ইউপি সরকারের সময় সেই ভোট তাদের বয়কট করার কারণে 33% সংরক্ষণ বিল পাস হতে পারেনি। বিগত 2024-এর লোকসভা নির্বাচনে মোদিজি ভারতবর্ষের 140 কোটির মধ্যে 70 কোটির ভোট বৈতরণী পার হবেন বলে আমাদের লোকসভায় 33% সংরক্ষণ বিল পাস করিয়েছেন। তার জন্য আমরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের থেকেও এই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই 33% সংরক্ষণ বিলের ব্যাপারে ওনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেটা কি শুধু লালিপপ দেখানোর জন্যই সংসদে বিলটা পাস করিয়েছিল? তাই আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী অলকা লাম্বাজি সমস্ত রাজ্যের নেতৃত্বদের নিয়ে বিগত 10ই মার্চ যন্তর মন্তরে জমায়েত হয়ে সেটা সংসদ ভবন ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ওনার নির্দেশে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বিভিন্ন রাজ্যে প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমরা সবসময় মহিলাদের সপক্ষে এবং মহিলা সশক্তিকরণের পক্ষে জাতীয় কংগ্রেস দল সবসময় আমাদের মহিলাদের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং 33% সংরক্ষণ বিলের ব্যাপারে প্রথম আমাদের প্রয়াত রাজীব গান্ধীজি উত্থাপন করেছিলেন যে মহিলারা যদি সশক্তিকরণ না হয় মহিলাদের ক্ষেত্রে এবং কোনো রাষ্ট্র সেই সংরক্ষণ মহিলাদের ক্ষেত্রে সংরক্ষণ না হলে সেই রাজ্য বা রাষ্ট্র কোনোদিনই এগোতে পারবে না এবং নারীদের অধিকার যতক্ষণ না আমরা সেই 33% সংরক্ষণ বিল লাগু